প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকের অনুষ্ঠান শুরু করার আগেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাহবুব মুর্শেদ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক। আর রয়েছেন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত। প্রথমেই আমরা যাব প্রফেসর সিদ্দিকের কাছে। প্রফেসর সিদ্দিক, বাংলাদেশে গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটছে তাতে ফেসিবাদে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি কি মনে করেন? গত এক সপ্তাহে বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটেছে সেগুলো অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে আমাদের শিক্ষাঙ্গনে ঢাকার যে কতগুলো বড় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের যে বিক্ষোভ, ছাত্রদের নিজেদের মধ্যে যে ধরনের সহিংস ঘটনা, সেইগুলো আমাদেরকে ব্যথিত করেছে। আমরা মর্মাহত হয়েছি। এখন এই ঘটনাগুলো যখন চলমান, সেই সময়ের মধ্যেই আবার ইসকন এবং সনাতনী জাগরণ মঞ্চের জোট, জাগরণ জোট, সেই জোটের যে প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার, এবং এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। বিশেষ করে চট্টগ্রামের আদালত চত্বরে যে ঘটনা ঘটানো হয়েছে, নজিরবিহীন একটা ঘটনা, এবং সেখানে একজন আইনজীবীর যে মর্মান্তিক হত্যাকাণ্ড, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এবং বিশেষ করে শেষোক্ত যে ঘটনাটার কথা আমরা বললাম, যে ইসকন নেতা এবং সনাতনী জাগরণ জোটের যিনি নেতা, তাকে গ্রেপ্তারের কেন্দ্র করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে প্রতিক্রিয়া, সেখানে সরকার, সরকারি দল, বিরোধী রাজনৈতিক দল, তাদের যে প্রতিক্রিয়া এবং তাদের যে বিবৃতি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে বাংলাদেশের উপরে হুমকিমূলক বক্তব্য আপনি দেখেছেন, যে বিজেপির পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে তারা বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের আমাদের সীমান্ত অবরোধ করবে। এই ধরনের যেগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেকেরই ধারণা হয়েছে, অনেকেরই আশঙ্কা হয়েছে যে আমরা যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দানবীয় ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটিয়েছি, সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে সেই সরকারের পুনঃপ্রতিষ্ঠা, বিশেষ করে বাংলাদেশের মানুষের, গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ এবং একটা জিজ্ঞাসামূলক মনোভাব, সেইগুলোর বহিঃপ্রকাশ ঘটেছে এইবারের তাদের কর্মকাণ্ডের মধ্যে। এবং আপনি জানেন, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তিনি একটা কর্মসূচি ঘোষণা করেছেন, আমাদের পেট্রোপোলে, আমাদের সীমান্তের ওই পারেই সমাবেশ ডেকেছেন। এমনকি আরও আশ্চর্যের ব্যাপার হলো, মমতা ব্যানার্জি, তৃণমূল, তার দল এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একটা অভিযোগ উত্থাপন করে কেন্দ্রীয় সরকার বা বিজেপির মতো করেও তারা কথা বলছে। এইগুলো আমাদের বাংলাদেশের শান্তিকামী মানুষকে, যারা গণতন্ত্রকামী মানুষকে এক ধরনের শঙ্কার মধ্যে ফেলে দেয়। তাছাড়াও আমাদের পতিত স্বৈরাচার সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি ভারতে বসে মাঝে মধ্যেই তার নেতাকর্মীদের সাথে যে বক্তব্য, কথা বলেন, উস্কানিমূলক বক্তব্য রাখেন, এবং তাদেরকে প্ররোচিত করার জন্য যে সমস্ত ভিডিও, অডিও ক্লিপ প্রকাশিত হয়, সব কিছু মিলিয়ে মানুষের মনের মধ্যে একটা আশঙ্কা যে এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার কোনো পায়তারা হচ্ছে কিনা, বা আমাদের প্রতিবেশী দেশ ভারত, যারা এই 15 বছরে এই সরকারের কাছ থেকে তারা অনেক ন্যায্য অন্যায্য সুবিধা গ্রহণ করেছে, এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে এক ক্ষমতায় থাকার জন্য, ওই অগণতান্ত্রিক সরকারের সহযোগিতা নিশ্চিত করার জন্য তারা যে সুবিধাটা দিয়েছে, সেই সুবিধা প্রাপ্তির যে তাদের একটা দীর্ঘদিনের হয়েছিল, সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা যে ধরনের ভূমিকা পালন করছেন, আমাদের ভিসা নিয়ে তারা যে ধরনের বক্তব্য রাখছেন, সব কিছু মিলিয়ে মানুষের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠার কোনো দেশি বিদেশি চক্রান্ত কাজ করছে কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে আমার মনে হয় এই আশঙ্কার কথাটাই প্রতিফলিত হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ একটা চরম কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, যে সরকারের প্রতি ভারত এবং চীনের একটা বড় রকমের সহযোগিতা ছিল, সেই সরকারকে এই দেশের ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুতই করা হয়নি। বাংলাদেশের ইতিহাসে প্রথম নজিরবিহীন ঘটনা যে প্রধানমন্ত্রী, যে শেখ হাসিনা, বাংলাদেশে একটা হেজিমনিস্টিক রোল যিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং প্রচণ্ড দাম্ভিক এবং
চরম কর্তৃত্ববাদী সেই শাসককে যেভাবে দেশ থেকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করতে বাধ্য হচ্ছে, এই জাতির এই ক্রান্তি লগ্নে যদি এই ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়, এদেশের মানুষ আবার সম্মিলিতভাবে এটি প্রতিহত করবে। আপনি দেখেন সর্বশেষ এই যে চিন্ময়ে কৃষ্ণদাস ব্রহ্মচারীর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু এক ধরনের, আমি বলবো যে আবার নতুন করে একটা ঐক্যের সুবাতাস, যে কিছুদিনের মধ্যে যেটা একটা আশঙ্কা দেখা দিয়েছিল, সবাই কিন্তু জাতীয় স্বার্থে আবার একটা জায়গায় বসে কথা বলছে। এমনকি এই ঘটনার পর যে ধরনের উস্কানি ছিল যে সাম্প্রদায়িক সেটাও কিন্তু এই দেশের মানুষ এই ফাঁদে, ভারত বা তাদের এই ফাঁদে কোনোভাবে পা দেয়নি। অত্যন্ত সহনশীলতার সাথে, ধৈর্যের সাথে তাদের প্রতিবাদের ভাষাটা তীব্র করায় হলেও কোনো ধরনের সহিংসতা যেন তৈরি না হয় সেইভাবে করেছে। এবং ভারতের অবস্থানের যে তারা যে অবস্থানটা, সেইটারও কড়া জবাব দিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমরা সেগুলোই চাই। আমরা আশা করি এই দেশের মানুষ জাতির প্রয়োজনে, আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে নিজেদের মধ্যে কিছুটা চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি সমস্ত কিছু ভুলে যে জাতীয় স্বার্থে আমরা আবার এক হব এবং ফ্যাসিস্টদের পুনরুত্থান বা পুনঃপ্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। দেশের মানুষ সেটা করবে, কোনো রকম এই ব্যাপারে ছাড় হবে বলে আমার বিশ্বাস করি না। মাহবুব মুর্শেদ, যখন এই ধরনের সংকট তৈরি হচ্ছে তখন ফেসিবাদ বিরোধী যত শক্তি রয়েছে সব কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং সেখানে উনি ঐক্যের কথা বলেছেন। আবার জামাত ইসলামের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছেন এবং তারা ঐক্যের কথা বলেছেন। আমরা লক্ষ্য করছি যে একটি বিষয় কিন্তু তারা সবাই এক, এখানে কোনো পার্থক্য নেই। এবং বিশেষ করে আমরা 10ই নভেম্বরে একই অবস্থা দেখেছিলাম, নুর হোসেন দিবসের দিন। এ ব্যাপারে কিন্তু কারো কোনো ছাড় নেই। এবং প্রফেসর সিদ্দিক সে কথাটাও বলছিলেন যে রাজনৈতিকভাবে যতই মতভেদ হোক না কেন, এই বিষয়ে কিন্তু সবাই সোচ্চার। আরেকটা দিক চমৎকার যিনি উল্লেখ করেছেন, আমরা সেটা লক্ষ্য করছি, সেটা হলো এত বড় একটি ঘটনার পরে বাংলাদেশে কিন্তু কোনো জায়গাতে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়নি। কিন্তু ভারতে যদি এই ঘটনাটি ঘটতো তাহলে কি হতো সেটা আমরা জানি। এই যে বাংলাদেশের মানুষের সহনশীলতা এবং ফেসিবাদ বিরোধীর যে ঐক্য, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের এখানে জনগণের মধ্যে একটা ঐক্য যদি সম্ভব না হতো তাহলে এত বড় একটা গণ অভ্যুত্থান কিন্তু হতো না। এখন আমরা এই গণ অভ্যুত্থান থেকে খুব বেশি দূরে নেই, মাত্র 3.5 মাসের দূরত্ব। এবং এখানে যেটা আমাদের মূল সমস্যা সেটা হলো যে আমাদের ঐক্যে কোনো কিন্তু ফাটল নেই, কিন্তু বাইরে থেকে দেখলে অনেক সময় মনে হয় যে অনৈক্য তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে। এটা আমি মনে করি যে এক ধরনের প্রচারণারও একটা ব্যাপার আছে, যে এক ধরনের প্রচার করা হয় যে অনৈক্য সৃষ্টি হয়েছে এবং এরা একসঙ্গে আর নেই। কিন্তু যারা 15.5 বছরে আওয়ামী লীগের যে শাসন, ফ্যাসিস্ট যে রেজিমের অধীনে ছিলেন, নানাভাবে নিপীড়িত নিগৃহীত হয়েছেন, তারা কিন্তু কখনোই এই আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা তৈরি করতে চাইবেন না স্বাভাবিকভাবে। সেটা বিএনপি, জামাত, ছাত্র, বাম সংগঠন, প্রত্যেকেই, সাংবাদিক, শিক্ষক, লেখক, সাহিত্যিক, কেউই চাইবেন না। কিন্তু এখানে একটা বাস্তবতা আমাদের স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। একটা সফল গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন মতাদর্শ থেকে কিন্তু তার মতো করে রাষ্ট্র গঠন, পুনর্গঠনের একটা উদ্যোগ আসবে, নানান রকমের মতামত আসবে। এখন আমাদের একটা বড় সংকট হলো এই যে গণ অভ্যুত্থান, এখানে কিন্তু ডান, বাম, মধ্যপন্থী সকল অংশের একটা অংশগ্রহণ ছিল, সকল দলের, সংগঠনের, নাগরিকদের অংশগ্রহণ ছিল। স্বাভাবিকভাবেই তারা রাজনৈতিক মতাদর্শগতভাবে দুই দিকে, দুই মেরুর বা কয়েকটি মেরুর। এখন যখনই কোনো পুনর্গঠনের প্রশ্ন, সংস্কারের প্রশ্ন কিংবা নানান রাজনৈতিক প্রশ্নগুলো উত্থাপিত হয়, স্বাভাবিকভাবেই প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তার প্রতিক্রিয়া বা অভিপ্রায় ব্যক্ত করে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমি আমার মতাদর্শ অনুসারে আমি যা চাই সেই অভিপ্রায়টা ব্যক্ত করব, আপনি আপনার মতাদর্শ অনুসারে যে আপনি যা চান সেই অভিপ্রায় ব্যক্ত করবেন। কিন্তু আমাদের যে রাজনৈতিক শক্তিগুলো, তাদেরকে এরকম একটা অবস্থানে আসতে হবে, তাদের বাস্তবতাটা অনুধাবন করতে হবে যে আমরা আসলে কি চাই, কোনটা সম্ভব। আমার রাজনৈতিক মতাদর্শিক অবস্থান থেকে এটা আমি চাচ্ছি এবং আরেকজন ওইটা চাচ্ছে, এর মধ্যে কোনটা সম্ভব। সেই যে মাঝামাঝি মধ্যবর্তী যে পর্যায়, মধ্যবিন্দু, সেখানে কিন্তু আমাদের একটা না একটা পর্যায়ে উপনীত হতে হবে। এখন
আমরা কিন্তু এখানে বলতে পারবো না যে এই গণ অভ্যুত্থানটা এমন একটি রাজনৈতিক শক্তির মাধ্যমে হয়েছে যার মতাদর্শ এই, সে রাষ্ট্রটাকে, সমাজটাকে, সংবিধানকে এইভাবে দেখতে চায়। এইটা যদি আমরা একটা বেঁধে ফেলি, একটা সংজ্ঞায়িত করে ফেলি এবং আমরা একটা বর্ডার দিয়ে দিই, তাহলেই সংকটের সূচনাটা হবে। আমার কাছে যেটা মনে হয় যে আমাদেরকে ওই জায়গার বাস্তবতাটা অনুধাবন করে এবং তার ভিত্তিতেই ঐক্যটা নির্মাণ করতে হবে। না হলে এই যে 3.5 মাসের মধ্যে কয়েকবার আমরা অনৈক্যের আওয়াজটা শুনেছি এবং সেই অনৈক্য কিন্তু খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনতে পারে। আমার আগে ডক্টর সিদ্দিক যেটা বললেন যে অনৈক্যের কারণে কিন্তু, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে পতিত যে স্বৈরাচার, পরাজিত যে স্বৈরাচার, তার ফিরে আসার একটা সম্ভাবনা কিন্তু এই অনৈক্য তৈরি করতে পারে। এখন আমরা দেখছি যে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসককে পরাজিত করেছি, তিনি পলায়ন করেছেন, তার মন্ত্রী, সভাসদ, সাংসদরা সবাই পলায়ন করেছেন, কিন্তু তার যে কাঠামো, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, প্রতিষ্ঠানে যে কাঠামো, গণমাধ্যমে যে কাঠামো, সেই কাঠামো কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। সেখানে খুব বেশি কাজ কিন্তু আমরা করতে পারিনি, কারণ এখানে আমাদের সমাজের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। যে গণঅভ্যুত্থানের পর সেই যে রাতারাতি একটা আমূল পরিবর্তন, সেটা কিন্তু আমরা সূচনা করতে পারিনি বা সেটা আমরা সম্ভব করে তুলতে পারিনি। ফলে তাদের নানান রকম তৎপরতা সমাজে, রাজনীতিতে কিন্তু অব্যাহত থাকবে, এটা খুব স্বাভাবিক। আমরা দেখছি যে এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই, যেটা ডক্টর সিদ্দিক বললেন, যে নানান রকমের দাবি দাওয়া নিয়ে মানুষ উপস্থিত হলো এবং সবচেয়ে যেটা আশঙ্কার ব্যাপার সেটা হলো যে এই যে ধর্মীয় সংখ্যালঘুদের যে নানান রকমের কর্মসূচি, এই কর্মসূচিকে কিন্তু আজ সবাই এই জিনিসটার বিষয়ে একমত যে তাদের সেই কর্মসূচির ছদ্মবেশে আওয়ামী লীগ বা ছাত্রলীগ তারা নানানভাবে হাজির হওয়ার চেষ্টা করছে, সহিংসতা তৈরি করার চেষ্টা করছে এবং সেই সহিংসতার মধ্য দিয়ে তারা উপস্থিতি জানান দিতে চাচ্ছে এবং সংখ্যালঘুদের এই যে নানান কর্মসূচি এবং উপস্থিতি, এটাকে ভারতীয় মিডিয়া এবং তাদের মাধ্যমে বাইরের আরও মিডিয়াগুলো ফুলিয়ে ফাঁপিয়ে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, গণঅভ্যুত্থানের পরপরই যে নানান রকমের ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে আমি সংখ্যালঘু এক সম্প্রদায়ের, আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য একজনের সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন যে দেখুন, এই গণঅভ্যুত্থানের পর পাহাড়ে কিন্তু এরকম হয়েছে যে প্রতিপক্ষের উপরে আক্রমণ হয়েছে, কিছু বাড়িঘরে হামলা চালানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু বলছি না যে বাঙালিরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উপরে হামলা করেছে। আমরা বলছি মানে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগের শাসনের দ্বারা যারা নিপীড়িত ছিল তারা হামলা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজনৈতিক আওয়ামী লীগ যারা করতো, তারা হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, চাকমা না মারমা, সেটা কিন্তু কেউ দেখেনি। তাদের উপরে যে দীর্ঘ 16 বছরে তাদের যে ফ্যাসিবাদী শাসন, অত্যাচার, নিপীড়ন, গুম খুন, এগুলোর প্রতিক্রিয়া হিসেবে সাধারণ মানুষ কিন্তু তাদের উপরে এক ধরনের একটা প্রতিহিংসা তাৎক্ষণিকভাবে হয়তো চরিতার্থ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা মনে করি যে তাদের আওয়ামী লীগারদের ভাষায় যেটা ছিল, যে তারা যেটা নিজেরা বলেছিল যে ব্যাপক একটা সহিংসতা হবে, লাখ লাখ মানুষ নিহত হবে, আহত হবে, সেরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি। এবং খুব দ্রুত 2-3 দিনের মধ্যে, যে সময় আসলে সরকার ছিল না, সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীগুলো নিষ্ক্রিয় ছিল, সেরকম একটা সময়ে এই ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু এটা স্তিমিত হয়ে গেছে এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এবং আমরা তারপরে দেখেছি দুর্গাপূজার সময় কি সম্প্রীতির একটা আবহ তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এবং এর পরেও আমরা কোনো সাম্প্রদায়িক সহিংসতা বা এমনকি ভিন্ন মতের উপরেও ওরকম সহিংসতার কোনো নজির কিন্তু দেখিনি। কিন্তু এইটাই বাইরের প্রচার মাধ্যম, বিশেষ করে ভারতীয় প্রচার মাধ্যমগুলো এমনভাবে ফলাও করে প্রচার করতে থাকলো যেন বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। এখন এই প্রচারণাগুলো থাকবে, কারণ এর পেছনে পরাশক্তিগুলো যেমন আছে, এর পেছনে যে পরাজিত যে ফ্যাসিস্ট, তাদেরও নানান রকমের অংশগ্রহণ আছে। সেই অংশগ্রহণের কারণে আমাদেরকে কিন্তু সবসময় ঐক্যের প্রশ্নে একদম একাঠা থাকতে হবে। কারণ হলো যে
আমরা জানি আমাদের মধ্যে দ্বিমত আছে, বিভাজন আছে, আমি যেটা মনে করি আপনি সেটা মনে করেন না, কিন্তু আমরা যেন না ভেবে বসি আমি যেটা মনে করি সেটাই সঠিক, এইখানেই আসতে হবে পুরো জাতিকে, আপনি যেন মনে না করেন সেটাই সঠিক, এখানেই পুরো জাতিকে আসতে হবে। আমাদের মাঝামাঝি যেটা সম্ভব, যে সংস্কার সম্ভব, যেটা আমরা জাতির বৃহত্তর স্বার্থে যেটা অ্যাচিভ করতে পারি সেদিকেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রফেসর সিদ্দিক, সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিডিয়াতে নানান ধরনের অপপ্রচার চলছে, বিশেষ করে আপনারা দুজনে উল্লেখ করেছেন যে ভারতীয় মিডিয়ায় যা তা হচ্ছে, যে সমস্ত সংবাদ যেভাবে প্রচার করা হচ্ছে সেটা সাংবাদিকতার ধারে কাছে নেই। সহজ কথা বলা যায় একেবারে একটা প্রপাগান্ডা। ভয়েস আমেরিকার জরিপে কিন্তু উল্টো চিত্র আমরা লক্ষ্য করছি, এবং সেই জরিপে দেখা গেছে যে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায়, মানে আওয়ামী রিজিমের তুলনায় অনেক বেশি নিরাপদ। আপনি নিশ্চয়ই সেই জরিপটি লক্ষ্য করেছেন। আসলে বাংলাদেশকে যদি আমরা দেখি, বাংলাদেশ হচ্ছে একটা ল্যান্ড অফ কমিউনাল হারমোনি, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সংখ্যা গরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আপনি আবহমান কাল থেকে বাংলাদেশের যদি আপনি সামাজিক চরিত্রটা আপনি দেখেন, তাহলে সেইখানে দেখব আমরা যে এইখানে আমরা মুসলমান এবং অন্যান্য যারা ধর্মীয় সম্প্রদায়ের লোকেরা আছে তারা আমরা কিন্তু পারস্পরিক একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে বসবাস করছি, এবং এটার যে কিছু ব্যত্যয় ঘটে না তাও কিন্তু না। কিন্তু আপনি দেখবেন যে কিছু যদি সংখ্যালঘু নির্যাতনের চিত্র আমাদের যেগুলো মাঝে মধ্যে কিছু আসে, সেইগুলোর বেশিরভাগের পিছনেই কিন্তু কোনো সাম্প্রদায়িক লক্ষ্য উদ্দেশ্য থাকে না, বেশিরভাগই ঘটনার সাথে থাকে কোনো রাজনৈতিক অথবা আর্থসামাজিক কোনো কারণ সেখানে যুক্ত থাকে। আপনি এই যে গণ অভ্যুত্থানের সময় একটা প্রচার করা হয়েছে যে হিন্দুদেরকে ব্যাপক হারে হত্যা করা হয়েছে, প্রায় সহস্রাধিক মানুষ এখানে নিহত হয়েছে এই গণ অভ্যুত্থানের সময়, এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে সব মিলিয়ে 9 জন হিন্দু সম্প্রদায়ের লোকের হত্যার আমরা সংবাদ পেয়েছি, এবং এর মধ্যে একটা নট এ সিঙ্গেল কেস আপনি পাবেন না, প্রত্যেকটা ঘটনার সাথেই ওই লোকগুলো আক্রান্ত হয়েছে যারা অন্যকে গত 15 বছর ধরে আক্রমণ করেছে, অন্যের জীবনকে যারা মানে সংশয়ের মধ্যে ফেলেছিল, জীবনকে অতিষ্ঠ করেছিল, সেই ধরনের ওই পতিত স্বৈরাচারের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী কিছু সন্ত্রাসী যারা, তারা কিন্তু আক্রান্ত কোথাও কোথাও হয়েছে। কিন্তু এই ঘটনাটাকে সাম্প্রদায়িক চরিত্র দেওয়ার, রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি আবারও জোর দিয়ে বলছি যে বাংলাদেশের যে আমাদের আবহমানকালের ঐতিহ্য, সেইখানে কিন্তু আমরা আমাদের যে পাড়াতে বসবাস করেছি, যেখানে আমরা বেড়ে উঠেছি, সেইখানে আমরা আমাদের বাল্যবন্ধু থেকে শুরু করে আমাদের প্রতিবেশী যারা ছিল, আমরা কখনো বিবেচনা করিনি সে কোন ধর্মীয় সম্প্রদায়ের লোক, তাদের সাথেই আমরা বেড়ে উঠেছি। সেইখানে রাম রহিমের একসাথে বেড়ে ওঠাতে কোনো রকমের সমস্যা আমাদের হয়নি। কায়েমি স্বার্থবাদীরা কখনো কখনো উদ্দেশ্যমূলকভাবে আমাদের এই সম্পর্ককে ফাটল ধরানোর চেষ্টা করেছে। এবং আপনি দেখেন আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে, স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়টাকে তারা তাদের নিজেদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে, এবং সব সময় তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে একমাত্র তারাই হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বা অন্য ধর্ম সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে পারে, একমাত্র তারাই। এবং আপনি গত নির্বাচনের আগেও আপনারা দেখেছেন যে ভারতবর্ষে যতক্ষণই আমাদের নির্বাচন আসছে, ভারতীয় প্রচার মাধ্যমগুলোতে একটা প্রচার চালানো হয়েছে যে বাংলাদেশে যদি শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে সেখানে ধর্মীয়, বিশেষ করে মুসলিম মৌলবাদীদের উত্থান ঘটবে, এবং যেটি ভারতের স্বার্থের পরিপন্থী হবে, এবং এখানে যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তাদের জন্য এটা বিপজ্জনক হবে। এই অপপ্রচারটা চালিয়ে তারা সবসময় ফায়দা নেওয়ার চেষ্টা করেছে, এবং সাম্প্রতিক সময়েও আমরা একই প্রবণতা দেখি। আপনি দেখেন এই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই ভারতীয় মিডিয়া, গণমাধ্যম, সরকারের পক্ষ থেকে যেভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছিল, এবং এইখানে তাদেরকে যেভাবে রাস্তায় নামানোর চেষ্টা করা হয়েছিল, দেখা গেছে যে এখন তো আর ওই যোগ না। আমরা এখন সব কিছুই মানে যে কোনো প্রচারিত সংবাদটাকে আমরা ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সেটা যাচাই, হ্যাঁ এটা রিউমার না এটা রিয়েলিটি, সেটা যাচাই করতে পারি। শেখ হাসিনা কেন পালিয়ে গেল বা কেন পালিয়ে যেতে হলো, এই পয়েন্টটি কিন্তু ভারতীয় মিডিয়াতে আমরা খুঁজে পাই না। ভারতীয় মিডিয়াতে খুঁজে পাওয়ার কোনো কারণ নাই, এবং এটা তো তারা করবে না। তাদের যে পরীক্ষিত মিত্র, আমি শুরুর দিকেই বলেছিলাম যে এই পরীক্ষিত মিত্রের মাধ্যমে গত 1-1.5 দশকে তারা বাংলাদেশ থেকে তারা যে ধরনের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছিল, একটা কামধেনুতে পরিণত হয়েছিল শেখ হাসিনা তাদের জন্য, ভারতীয় স্বার্থের জন্য। তো সেই কামধেনুর পতন
এটা তো তাদের জন্য সাংঘাতিক রকমের মানে কষ্টের ব্যাপার। এখন আপনি যেটা বলেছেন, এই যে ভয়েস অফ আমেরিকার যে জরিপের ফলটা এসেছে, এটি হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্র। সেখানে প্রায় 65% মানুষ মনে করে যে বিগত আওয়ামী লীগ সরকার, যারা এই সংখ্যালঘুদের নিজেদের রক্ষক বলে মনে করেন, প্রচার করেন এবং নিজেদের ভোট ব্যাংক হিসাবে সংখ্যালঘুদের ব্যবহার, সেই রেজিমের থেকে এখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায় অনেক বেশি নিরাপদে আছে এবং মাত্র 15% মানুষ মনে করেন যে হয়তো অবস্থার কিছুটা অবনতি হয়েছে। এবং আপনি দেখেন যে জরিপটা করা হয়েছিল, উভয় সম্প্রদায়ের লোকজনের এই বক্তব্য এখানে নেওয়া হয়েছে, নারী পুরুষ বয়সের ছিল সেগুলো নেওয়া হয়েছে। এবং আমি মনে করি এই জরিপের মধ্য দিয়ে যে রিফ্লেকশনটা ঘটেছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার তুলনায় এখন আরও অনেক বেশি আছে। আপনার মনে আছে আওয়ামী লীগ সরকারের সময় অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, তিনি হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের, তারা কিন্তু একটা রিপোর্ট প্রকাশ করেছিল এবং সেই রিপোর্টে সেখানে দেখা হয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের জমি দখল থেকে শুরু করে তাদের মানে স্থাবর অস্থাবর সম্পত্তি যে দখলের ঘটনাটা ঘটেছে, সেই দখলের সাথে আওয়ামী লীগের লোকজন বেশি জড়িত। আর সেই আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত এই দেশে আমাদের এই সরকারকে, আমাদের যে মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে অভ্যুত্থান, সফল অভ্যুত্থান, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সেটাকে কলঙ্কিত করার জন্য, বিপ্লব যেন ব্যাহত হয় সেই জন্য তারা করেছেন। এবং আমাদের দেশের কিছু লোকও, বিশেষ করে একটু আগে যেটি বলেছেন, সে শেখ হাসিনার পতন হয়েছে, তিনি পালিয়ে গেছেন, কিন্তু তার যে প্রেতাত্মা, তার যে দোসর, যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী হয়েও অনেকেই, আমাদের শিক্ষক থেকে শুরু করে অনেক পেশাজীবী যারা ছিলেন, তারাও কিন্তু এক ধরনের কণ্ঠ মিলিয়ে সেই বক্তব্যটা তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে সংখ্যালঘু এবং গত কয়েকদিনে ভারত এইখানে যে আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমরা মনে হয় আগেই ভালো ছিলাম, আগের রেজিম ভালো ছিলাম, সেই ন্যারেটিভ কিন্তু সুকৌশলে উপস্থাপনের জন্য তাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। এই ন্যারেটিভটাকে ব্যর্থ করার জন্য আমাদের যেরকম ভূমিকা আছে, সরকারের তো ভূমিকা অনেক বেশি, কিন্তু আমাদেরও প্রত্যেকেরই কিন্তু একটা ভূমিকা আছে। আর শেষ কথাটা যেটা বলতে চাই, যে বিপ্লবের পরবর্তী বা অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়, যারা একসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিপ্লব করেছেন, এটা কিন্তু খুবই স্বাভাবিক, উনি একটা বলেছেন। কেননা একসময় আমাদের একটাই আলটিমেট গোল ছিল যে এই শেখ হাসিনার স্বৈরাচার ব্যবস্থার পতন। তখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, ফলে যখন এটা অ্যাচিভ হয়েছে তখন আমরা নিজেদের অবস্থান থেকে ঘটনাসমূহকে বিশ্লেষণ করার, চাওয়া পাওয়াটার আমরা করার চেষ্টা করছি। আবার দেখেন এই যে আমাদের একটা জাতীয় সংকট আবার তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমরা আবার এক জায়গায় যাচ্ছি। তো সব মিলিয়ে এটাই যেটা হচ্ছে বাংলাদেশে, সেটা অস্বাভাবিক কিছু না, এবং অভ্যুত্থান পরবর্তী বিশ্ব ইতিহাস দেখলে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার পরিস্থিতি তারা সামাল দিতে পারবে, এবং এই সরকার যেন পরিস্থিতিটি সামাল দিতে পারে, সেই জন্য আমরা যেখানে আছি আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্বটি পালন করব। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাহবুব মুর্শিদ, ভয়েস অব আমেরিকার জরিপকে ধরে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল। ওই স্ট্যাটাসে উনি কিছু কথা বলেছেন, এর মধ্যে একটি কথা হলো যে বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। উনি বলার চেষ্টা করেছেন যে ভারত একেবারেই সক্রিয় ভূমিকা রাখছে এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য। এবং উনি আরেকটি কথা বলেছেন যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে যে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? জি, এটা ডক্টর আসিফ নজরুল খুবই চমৎকার একটা বিশ্লেষণ হাজির করেছেন। কারণ আমরা সবাই জানি যে ভারতে কিন্তু দীর্ঘদিন বিজেপি ক্ষমতাসীন, কেন্দ্রীয় সরকারে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তারা ক্ষমতাসীন। কিন্তু আপনি খেয়াল করবেন যে তারা নানান রকমের সাম্প্রদায়িক অঘটন ঘটানোর চেষ্টা করলেও বাংলাদেশে এর প্রতিক্রিয়া কিন্তু ঘটেনি। আমরা কিন্তু বাংলাদেশে বড় ধরনের কোনো সাম্প্রদায়িক সহিংসতা বা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে কোনো বিদ্বেষ, হিংসার ঘটনা কিন্তু আমরা দেখিনি। এবং সাম্প্রতিক সময়েও এই যে আইনজীবী নিহত হলেন, নিহত হওয়ার পরে আমরা কিন্তু দেখিনি যে কোনো উস্কানি আছে। সমাজের ইসলামপন্থী দল বলেন বা যারা মধ্যপন্থী দল বলেন, বাম বলেন, কোনো পক্ষই কোনো উস্কানি দেয়নি। সবাই কিন্তু
একটা ধৈর্যের কথা বলেছেন, ঐক্যের ধৈর্য কথা এবং বলেছেন। সহনশীলতা এবং ঐক্যের কথা বলেছেন। এটাই বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ভারতে এত ঘটনা ঘটে গেছে, বাবরি মসজিদের জায়গায় একটা মন্দির গড়ে উঠেছে, অনেক কিছুই ঘটেছে নানাভাবে, একের পর এক মসজিদে তারা মন্দির খুঁজে পেয়েছে। এই যে কিছুদিন আগেই দেখা গেল যে এই আজমির শরীফেও তারা একটা মন্দির খুঁজে পাওয়ার দাবি করেছে একটা হিন্দু গোষ্ঠী। কিন্তু এর প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি, কারণ বাংলাদেশের মানুষ এইটুকু বুঝে গেছে যে বাংলাদেশকে গড়ে তুলতে হলে, এগিয়ে নিতে হলে আমাদেরকে নিজেদের মধ্যেই ঐক্য এবং সংহতিটা প্রতিষ্ঠিত করতে হবে। এবং তারা কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টায় স্বৈরাচারকে তাড়ানোর পর তাদের এই ম্যাচুরিটিটা আরও বেশি এখন পরিপোক্ত। এই স্বৈরাচারকে ফিরিয়ে আনার বা তাদেরকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার যে ষড়যন্ত্র, সেটাকে সফল হতে দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখব যে এখানে আরও কিছু বাস্তবতা আছে। যেমন ভারতে যখনই একটা ভোটের হিসাব নিকাশ তৈরি হয়, তখনই কিন্তু ভারতের যে রাজনৈতিক দলগুলো এবং সেখানকার মিডিয়া, তারা কিন্তু একটা সক্রিয় হয়ে ওঠে। বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এরকম একটা প্রচারণা তারা তৈরি করে। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সমাগত। আমি এই প্রসঙ্গে একটি প্রশ্ন আপনাকে করি। শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকা কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 2026-এর চৌক মেরুকরণের লক্ষ্যে বাংলাদেশের অস্ত্র বিজেপি। এই রিপোর্টে আনন্দবাজার লিখেছে যে হিন্দু মেরুকরণ ছাড়া বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসা কোনোভাবেই সম্ভব নয়। দলটি মনে করছে যে বাংলাদেশকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মেরুকরণের পক্ষে উপযুক্ত সুযোগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের পথে হাঁটতে চাইছে বিজেপি। ভারতে যে পরিস্থিতিটা, তারা ধর্মীয় রাজনীতিকে সামনে এনে পুরো ভারতকেই কিন্তু একটা নাজুক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে সেখানকার রাজনৈতিক দলগুলো। এর দায় অবশ্যই মুখ্যত বিজেপির উপরে পড়বে, কিন্তু এটা সামাজিক যে সংগঠন, সামাজিক যে স্থিতিশীলতা, সেটা নষ্ট করে দিয়েছে। এবং আমরা দেখি যে যখনই নির্বাচন ঘনিয়ে আসে, তখনই সাম্প্রদায়িক কার্ড, ধর্মীয় কার্ডগুলো খেলতে শুরু করে এবং ভারতের সমাজ অস্থিতিশীল হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া দেখানো হয়েছে, যেটা খুব অপ্রত্যাশিত। যেটা বিজেপি রাজনীতি, সেটা কিন্তু আমরা দেখি যে কোনো কোনো সময় তৃণমূল, কোনো কোনো সময় কংগ্রেসও সেই রাজনীতির ফাঁদে পা দিয়ে দেয়। তারাও কিন্তু ধর্মীয় কার্ডটা খেলতে থাকে। আমাদের সৌভাগ্য হলো যে আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু অনেক সময় তাদের মধ্যে এরকম প্রবণতা নেই তা আমি বলবো না, কিন্তু এটা রাজনীতির মুখ্য ঘটনা হয়ে ওঠে না, মূল নিয়ামক হয়ে ওঠে না। এই নির্ধারক না হওয়াটার কারণে তারা কিন্তু সবসময় পার্শ্ববর্তী একটা ভয়েস হিসেবে থেকে যায়, যেটা আমাদের সমাজে মূল যে ভয়েস, মূল যে স্বর, সেটা কিন্তু সম্প্রীতির, সহাবস্থানের এবং পারস্পরিক সহযোগিতার। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধ বাংলাদেশে বসবাস করতে চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করতে চায়। আপনি দেখেন যে এই ফ্যাসিস্ট যে রেজিম ছিল, তারা কিন্তু শুধু মুসলিমদের উপরে অত্যাচার করেছে তা নয়। আমরা কিন্তু দেখেছি যে বেনজির আহমেদ একটা হিন্দু পাড়া পুরোটা দখল করেছে, বাগান বাড়ি বানিয়েছেন। কিন্তু সেই সময় যে আমাদের যে যারা এই সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করেন, তারা কিন্তু আশ্চর্যজনকভাবে নিশ্চুপ হয়েছিলেন। এবং কিছুদিন আগে আরেকটা ঘটনা, রাজশাহীর একটা ঘটনা দেখলাম, সেখানে হলো আওয়ামী লীগের নেতারা একটা জমি দখলের চেষ্টা করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনের, এবং সেখানেও মানে এরকম অসংখ্য উদাহরণ আপনি পাবেন। এটা সবসময় এটা সত্যি যে যখন একটা ফ্যাসিস্ট রেজিম কাজ করে, সে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাউকেই ছাড়ে না। এবং আমরা যখন দেখছি যে এই গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা খুব সুন্দর একটা সরকার দায়িত্ব নিয়েছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জরিপে সবাই একটা নিরাপদ বোধ করছেন, এরকম একটা জরিপ উঠে আসছে। এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, এটা কিন্তু সংখ্যাগুরু সম্প্রদায়ও একটা অধিকতর নিরাপদ অবস্থানে চলে এসেছেন। এটারই প্রতিক্রিয়া আমার কাছে মনে হয়। এখানে কোনো বিভাজনের আসলে সুযোগ নেই। প্রফেসর সিদ্দিক, আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ওই ফেসবুক স্ট্যাটাসে আরেকটি বিষয় উল্লেখ করেছেন। তিনি ভারতের মুসলিম সম্প্রদায়ের উপরে নির্যাতনের ঘটনায় প্রশ্ন তুলেছেন।
এবং তিনি লিখেছেন যে ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয়, আপত্তিকর। একটু আগে যেটি আমাদের মাহবুব মুর্শেদ ভাই বলছিলেন সেটা হলো যে দেখেন, বাবরি মসজিদের ঘটনা তো আমরা জানি। এর পরবর্তীতে সম্প্রতি একেবারে এই বাংলাদেশের এই চলমান ঘটনার মধ্য দিয়ে উত্তরপ্রদেশের একটা মসজিদের, সম্রাট বাবরের আমলে নির্মিত একটা মসজিদকে জরিপকে কেন্দ্র করে সেখানে এক ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে এবং সেখানে অন্তত 4 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন, মুসলিম, এবং এরা হলেন প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী। আমরা প্রকাশ্যে রাস্তায় নামাজরত অবস্থায় ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক একজন মুসল্লিকে লাথি মারার ঘটনা, সেইগুলো আমাদের গণমাধ্যমে এসেছে। আপনি শুধুমাত্র এইখানে একটা ফ্রিজে গরুর মাংস রাখা আছে এই অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনা হয়েছে। শুধু তাই নয়, সারা ভারত জুড়ে আপনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে নিরাপত্তাহীনতা, সেটা বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর সেটা কিন্তু আমরা দেখেছি। এবং মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশের এই বা তার দল আজকে বাংলাদেশের এই ঘটনা নিয়ে তারা কথা বলছেন, সেইখানে রাজনীতির এবং সামনে বিধানসভার নির্বাচনের বিজেপি যে ট্রাম্প কার্ডটা খেলতে, সেটার মোকাবেলা করার জন্য হয়তো তিনি বলছেন, কিন্তু তিনি কিন্তু বিজেপির ওই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে তখন কিন্তু তিনি কিছু কথা বলেছিলেন। আপনি মণিপুরের ঘটনা দেখেন, সেইখানে ভারতে কি করছে। এবং গত 15 বছর ধরে ভারতে যখন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতন হয়, তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা বিবৃতি এই দেশের শান্তিপূর্ণ মানুষ যারা আছেন বা ধর্মীয় অনুভূতি সম্পন্ন মানুষ, তারা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে দাবি করেছে যে তারা অন্তত পক্ষে একটা বিবৃতি দিবে, প্রতিবাদ জানাবে। সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবসময় দেখেছি আমরা, বলা হয়েছে যে এটি ভারতবর্ষের অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে বাংলাদেশের কোনো বক্তব্য নেই। আপনি দেখেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদের কথা বলা হচ্ছে। আপনি গত 1.5 দশকে আপনি ইসলামী দল বা আলেম উলামাদের শুধুমাত্র ধর্মীয় ওয়াজ বক্তৃতা করার কারণে আপনি দেখেন তো বাংলাদেশের কত আলেম সম্প্রদায়কে সেখানে গ্রেপ্তার করিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছিল, রিমান্ডের নামে তাদেরকে শারীরিক মানসিকভাবে কিভাবে নির্যাতন করা হয়েছিল, সেই চিত্র আমরা সকলেই জানি। ভারত যদি মানবিকতার কথা বলে, ভারত যদি একটা সেকুলার স্টেট হয়ে, ভারতের তো সেই সময় তাদের কোনো আমরা উদ্বেগ দেখিনি। এই সরকার এই দেশে যে গুম, হত্যা, লোটপাট, ধর্ষণের যে একটা রামরাজত্ব এখানে কায়েম করেছিল, সেই সময় ভারতের পক্ষ থেকে আমরা কোনো ধরনের অবস্থান দেখিনি, কোনো ধরনের ভূমিকা দেখিনি। তো ফলে নিজের দেশে সেকুলার বলে নিজেকে প্রচার করে নিজ দেশে যখন অন্য ধর্মীয় সম্প্রদায়ের উপর নির্যাতন করে, আবার নিজেদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বাংলাদেশে অসত্য ঘটনাকে কেন্দ্র করে যখন তারা রাজনীতি করতে চায়, সেই ক্ষেত্রে আসিফ নজরুল সাহেব যেটি বলেছেন যে এটা ভারতের একটা দ্বিচারিতা, এবং এই দ্বিচারী ভূমিকা ভারত সময় সুযোগ পেলেই তারা এই কাজটি করেন। এগুলো অত্যন্ত নিন্দনীয় এবং এটা নিয়ে তারা যে ধরনের ভূমিকা পালন করেন এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ভারত আজকে বুঝতে হবে যে এটা কিন্তু গত 15 বছরের আগের বাংলাদেশ নাই। এই বাংলাদেশের তরুণ প্রজন্ম একটা অভ্যুত্থান ঘটিয়ে তাদের যে মিত্র, তাদের যে দীর্ঘদিনের তাদের সহযোগী, তার যে পতন শুধু ঘটায়নি, এরই মধ্যে ভারতের এই যে বাংলাদেশ প্রসঙ্গে তাদের যে নীতি, সেই নীতি ক্রমান্বয়ে আমাদের বাংলাদেশি, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে ভারত বিরোধী যেভাবে করছে, এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এটা ভারতের জন্য একটা ঝুঁকির কাজ তৈরি করছে। আপনি দেখেন চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার পর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার পর, আপনি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তরুণ প্রজন্মের স্লোগানটা কি ছিল সেটা ভারতকে বুঝতে হবে। ভারতকে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব উপলব্ধি করতে হবে। শুধুমাত্র এক পতিত স্বৈরাচারের দোসর হয়ে তারা বাংলাদেশের 16 কোটি মানুষকে তাদের বৈরী সম্পর্কের দিকে ঠেলে দিবে, সেটা ভারতের জন্য কোনোভাবেই এটা নিরাপদ হবে না। আপনি যেটা মনে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসেন, তিনি দায়িত্বভার গ্রহণ করার আগেই একটা এনটিডিবির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে ভারতকে এই বাস্তবতাও মনে রাখতে হবে যে আমাদের দেশে অস্থিতিশীলতা তৈরি, তাদেরও কিন্তু 7 সিস্টার আছে, এগুলো কিন্তু তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন। তো আজকের যে পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে, সেখানে ভারতকে আমরা
এটিই বলতে চাই যে আপনি ধর্মের দিক থেকে না দেখে মানুষকে মানুষের দৃষ্টিতে দেখেন, এবং একজন মানুষ সে যদি অপরাধ করে, আপনি চিন্ময় ব্রহ্মচারীর তার কর্মকাণ্ডগুলো দেখেন, তার অডিও ভিডিওগুলো আপনি দেখেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কি এর পরেও তাকে কোনোভাবে আইনের বাইরে রাখতে পারে? রাখে না। এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে জেলে নেওয়ার জন্য তাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তাকে ডিভিশন দেওয়া হয়েছে, উনি কোন বিবেচনায় ডিভিশন পাওয়ার দাবি রাখে আপনি এটি বলেন? অথচ আমাদের যে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদেরকে আমরা গত স্বৈরাচার শাসন আমলে দেখেছি, অনেক ধর্মীয় নেতাদের, আলেমদের দেখেছি যে তাদেরকে কন্ডেম সেলের মধ্যে বছরের পর বছর মানবতর জীবন দিয়েছে, কিন্তু উনাকে কিন্তু সেটা দিয়েছে। আমরা এটাকে মনে করি যে সাধুবাদ জানাই যে একজন ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন। এটা হলো বাংলাদেশের মানুষের উদারতা, বাংলাদেশের মানুষের অবস্থান। উনি যদি আইনের দৃষ্টি থেকে যদি মানে নির্দোষ হন তাহলে তিনি বেরিয়ে আসবেন। সরকার যথার্থভাবে, আপনি দেখেন যে ইসকনের 17 জন নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের ব্যাংক লেনদেন যে অস্বাভাবিক লেনদেন, সেটার ক্ষেত্রে এই যে লেনদেনের মাধ্যমেই কিন্তু আমাদের এটা সংশয় তৈরি করে যে এই টাকা তাদের এখানে কেন আসছে, কারা তাদেরকে এইগুলো দিচ্ছে, এবং পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিনা। আর সবচেয়ে যেটি আমাদের কাছে আরেকটা স্বস্তির বিষয়, চিন্ময় যে বাংলাদেশ সরকার যে যথাযথ কাজটি করেছে, ইসকনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং তার অপরাধটাকে তাদের ব্যক্তিগত অপরাধ হিসেবে তারা চিহ্নিত করেছেন, এবং তার কোনো কর্মকাণ্ডের দায় ইসকন নিচ্ছে না। তার মানে তিনি অপরাধী, এবং সেই অপরাধের সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই, তারা সেটি বলে এটি এক ধরনের এই সরকারের পদক্ষেপটার একটা যথার্থতাই কিন্তু প্রমাণ হয়েছে। তো আমরা এখন এটি বলতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, কিন্তু ভারত যেটা সবসময় আমাদের সাথে করেছে যে বাংলাদেশের সাথে মানে স্টেট টু স্টেট রিলেশনের ব্যাপারে কখনো গুরুত্ব দেয়নি। একটি বিশেষ দলের দিকে তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, বজায় রাখার চেষ্টা করেছে, একজন ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, দেশের আপামর জনগোষ্ঠীর স্বার্থকে সেখানে তারা মূল্য দেয়নি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাহবুব মুর্শিদ। বৃহস্পতিবার সেনা সদর থেকে একটি ব্রিফিং করা হয়েছিল। প্রেস ব্রিফিংয়ে বলা হয় যে সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই প্রেস ব্রিফিংয়ে কর্নেল ইফতেখার হায়দার খান আরও বলেন যে ইন্ধনদাতারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। উনি বলেছেন যে এখনই তাদের পরিচয় আমরা প্রকাশ করছি না। এক একজনের মোটিভ এক এক রকম, কারো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, আবার অন্য স্বার্থ থাকতে পারে, আর তাদেরকে ইন্ধনের সহযোগিতা করছে কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। আসলে বাংলাদেশটা এখন একটা নরম মাটির মতো, নরম কাদামাটির মতো একটা অবস্থায় আছে। গণ অভ্যুত্থানের পর কেবল এটার পরিগঠন পর্বটা শুরু হয়েছে, পুনর্গঠন পর্বটা শুরু হয়েছে। এখানে নানান শক্তি কিন্তু সক্রিয়, এবং সেই শক্তিগুলো যে শক্তি বলতেই আমরা একটা নেগেটিভ ধারণা করি সাধারণত, কিন্তু এই শক্তিগুলো সবাই কিন্তু নেগেটিভ না। যার যার মতাদর্শ অনুযায়ী সে কিন্তু তার দিকে টানছে, এবং সেই নরম কাদামাটি একবার একটা শেপ নিতে যাচ্ছে, আরেকজন আরেক দিক থেকে টানছে, শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কিন্তু 3, 4, 5 দিক থেকে টানাটানি চলছে। এর মধ্যেই অন্তরালে যে সিস্টেমটা গত 15.5 বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের লোকেরা তৈরি করেছিল, এবং তাদের সঙ্গে আবার বহিঃশক্তির একটা সংযোগ ছিল, তাদের এস্টাবলিশমেন্টটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। কোথা থেকে এটা নির্মূল হয়েছে এটা আমরা কিন্তু স্পষ্টভাবে বলতে পারবো না। ফলে এই যে নানামুখী তৎপরতা, এটার একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো। এবং সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কিন্তু যথেষ্ট সামাল দিয়ে উঠেছেন। আপনি যদি অর্থনীতির কথা বলেন, আমরা কিন্তু আশঙ্কা করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের পর এই পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পর একটা অরাজকতা তৈরি হবে বাজারে, ব্যাংকে, ডলারের ক্ষেত্রে, বৈদেশিক রিজার্ভের ক্ষেত্রে। দেখেন যে খুব চমৎকারভাবে সেটা সামলে উঠেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে আমরা কিন্তু দেখছি যে অনেক আশঙ্কা ছিল। প্রথমেই যে ডাকাতের ভয় তৈরি হয়েছিল, থানায় পুলিশ নেই, সেটাও কিন্তু পরিকল্পিত ছিল, আসলে ডাকাত ছিল না, সেটাও পরিকল্পিত ছিল, সোশ্যাল মিডিয়া এই কাজটা করেছিল। হ্যাঁ, এবং দেখেন যে এই সমস্ত কিছু কিন্তু চমৎকারভাবে সামাল দেওয়া গেছে। এখন 3.5 মাসের যে অ্যাচিভমেন্ট, এটা যদি
অ্যাচিভমেন্ট 3.5 মাসে কোনো বড় অ্যাচিভমেন্ট দেখানোর সুযোগ নেই, কিন্তু আমরা যদি বলি যে স্থিতিশীলতার দিকে যাত্রা করেছে, এর কিন্তু একটা স্পষ্ট আভাস আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এখন একটা আমাদের ভাবতে হবে, আমাদের বসতে হবে যে কোন শক্তিগুলো আসলে কি চায়। এটা কিন্তু আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বা মিডিয়ার যুগে সেটা কিন্তু খুব স্পষ্ট, কেউ লুকিয়ে কথা বলছেন না। আপনি দেয়াল লিখনে যেমন, পোস্টারে যেমন, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসগুলোতে তেমনি, এবং ভিডিও করে মানুষ নানাভাবে জানান দিচ্ছে যে আমি এটা চাই। এখন আমাদেরকে কিন্তু ওই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে জাতীয় ঐক্য এবং একটা সংহতি, রাজনৈতিক দলগুলো কিন্তু এটার কথা বলছেন, ডক্টর ইউনূস বলছেন, ছাত্ররা বলছেন এবং উপদেষ্টারা বলছেন বারবার যে এই পরিস্থিতির জন্য একটা ঐক্য দরকার। ঐক্য যেটা দরকার সেটা শুধু ঐক্য বললে হবে না, পারস্পরিক অবস্থান থেকে ঐক্যের বিন্দুটা কি হবে, ঐক্য আসলে ঠিক কোথায় হবে, এটাও আমাদের নির্ধারণ করতে হবে। আমরা বারবার বলছি যে ইস্যু তো থাকবেই, আমার চাওয়া থাকবে, সেটা আমি কতটা পূরণ করতে পারবো সেটার আমার অনুধাবনের সক্ষমতাও থাকতে হবে। ফলে ঐক্য যখন আমরা বলছি সেটা অর্থপূর্ণ হতে হবে, যে আমি আসলে কি চাই। প্রত্যেক পার্ট তারা এসে বসবে। এখন একটা সংকট হয়, ধরেন যে পতিত স্বৈরাচার, পতিত পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি, সে যা চায় সেটা সে তো ডায়ালগের মধ্যে বলতে পারবে না, সে ঐক্য প্রক্রিয়ায় আসতে পারবে না। ফলে তার যে এস্টাবলিশমেন্ট, তার যে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেগুলোর মধ্য দিয়ে সেটা সে ব্যক্ত করার চেষ্টা করছে, সেগুলো সামনে হাজির করার চেষ্টা করছে, ছদ্মবেশে সেগুলো সামনে আনার চেষ্টা করছে অন্যের মধ্য দিয়ে। যেটা আমরা বললাম যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের নানান কর্মসূচির আড়ালে তারা কিন্তু কাজ করে চলেছে। তার ফলে তারটা একভাবে আমলে নিতে হবে। আবার যারা গণ অভ্যুত্থানের শক্তি, যারা এই সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেছে, তারা কি চায় আসলে, সবগুলো অংশকে, সবগুলো বিভাজনকে আমাদের আমলে নিতে হবে। নিয়ে একটা, সেটা বিএনপি হোক, জামাত হোক, সরকার হোক, ছাত্ররা হোক, তাদের একটা ডাক দিতে হবে যে আমরা আসলে এখন 3 মাস 3.5 মাস হয়ে গেছে, এখন আমরা বসবো, আসলে আমরা নির্বাচন কবে করব, সংস্কারটা কিভাবে করব, কত দূর করব, সংবিধানটাকে কত দূর নিয়ে যাব, এই যে একটা ডায়ালগ, এই সামগ্রিক অর্থে একটা ডায়ালগের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে এখন যে বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গা থেকে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে, নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই জিনিসটা প্রশমিত হবে। কারণ হলো যে শক্তিগুলো যখন বুঝবে তার কথা বলার জায়গাটা তৈরি হয়েছে, তাকে অন্যভাবে শক্তি দেখিয়ে তাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এইটা অ্যাচিভ করতে হবে না, তখন কিন্তু সেই ডায়ালগের মধ্যে আসতে বাধ্য হবে। এবং সবাই এই ক্ষমতার একদম ভাগ চায়, সুবিধার ভাগ চায়, আবার মতাদর্শিকভাবেও তারা তাদের নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায়। এরকম একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তারা 3 মাসে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। তাদের মধ্যে অনেক ধরনের সংকট ছিল, আস্থার সংকট ছিল, তারা বিশেষ করে পুলিশের ক্ষেত্রে পুলিশ তো বেরই হতে পারছিল না। তো সেরকম একটা পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী কিন্তু তাদের যে বিচারিক ক্ষমতা সেটা নিয়ে মাঠে নেমেছে এবং তারা খুব ভালো পারফর্ম করেছে। আমরা দেখতে পাচ্ছি সেটার একটা প্রমাণ সারা দেশেই। কোনো বিতর্ক তৈরি হয়নি এখন পর্যন্ত, কোনো বিতর্ক তৈরি হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ভালো রকমের উন্নতি ঘটেছে। এখন মানে আমাদের আসলে আইডেন্টিফাই করতে হবে যে যারা ষড়যন্ত্রকারী, সেটা শুধু পতিত সরকার, পতিত স্বৈরাচারের সঙ্গে যারা জড়িত, সেটা মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক বা অন্য শক্তি হোক, তাদের বাইরে যারা পজিটিভলি আসলে পরিবর্তনের জন্য কাজ করছে, তারা কোথায় ইন্ধন দিচ্ছে, কেন ইন্ধন দিচ্ছে, তাদেরকে কিভাবে ডায়ালগে আনা যায়, তাদের যে ক্ষোভ বিক্ষোভ এটাকে কিভাবে প্রশমিত করা যায়, সেই ব্যবস্থাটা কিন্তু নিতে হবে। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিএনপি, জামাত এবং সরকার, ছাত্ররা মিলে একটা ঐক্যের ডাক দিলে ছোট ছোট যে পর্ষণগুলো, আমরা জানি বিএনপি কী চায়, জামাত কী চায়, ছাত্ররা কী চায়, বা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কী চায়, কিন্তু এর বাইরেও কিছু শক্তি আছে, ছোট ছোট অংশ আছে, তাদেরকেও আমাদের এই আলোচনার মধ্যে আনতে হবে। আমার কাছে মনে হয় তাহলে আমরা হলো এগুলোকে খুব সহজে কাটিয়ে উঠতে পারবো। প্রফেসর সিদ্দিক, মাহবুব মোর্শেদ যে কথাটা বললেন সেরকমই একটা কথা কিন্তু বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম।
উনিও বলেছেন যে সব দল ও অংশীজনের সঙ্গে বসে দেশের উত্তেজনার সমাধান করা সম্ভব, এবং তিনি এ ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেছেন যে এটি করলে সব উত্তেজনার বা সব সমস্যার সমাধান সম্ভব। দেখেন, সব সমস্যার অভ্যুত্থানের মধ্য দিয়েও হবে না, বিপ্লবের মধ্যে হবে না। আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যেটা করার দরকার ছিল সেটা আমরা করেছি। এখন আমাদের যে সমস্যা, আমাদের নির্বাচন কেন্দ্রিক, সরকারের সংস্কার কেন্দ্রিক, আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে অংশীজনের মধ্যেও আপাত দৃষ্টিতে কিছু আমরা দূরত্ব দেখছি বা তাদের মধ্যে ভিন্ন মত দেখছি। সেইটা সমাধান করার জন্য অবশ্যই আলোচনার টেবিল দরকার। আমরা সবসময় বলছি যে তত্ত্বাবধায়ক সরকার তাদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে অব্যাহত গতিতে বা অব্যাহতভাবে তাদের আলোচনা করার দরকার, এবং এই আলোচনা অব্যাহত রাখতে হবে। এবং এই যে সংকটটা সাম্প্রতিক, এরপরে যে বড় দুটো রাজনৈতিক দলের সাথে তাদের আলোচনা হয়েছে, অন্যদের সাথেও আলোচনা হবে বলে সেটা আমি মনে করি। আর একটা জিনিস আমার, যে আমরা আসলে এখনো সময় পাইনি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকেও জনগণের কাছেও যেতে হবে। কেবলমাত্র ঢাকার সচিবালয় কেন্দ্রিক কর্মতৎপরতার মধ্য দিয়েই তাদের যদি কর্মকাণ্ড সীমিত থাকে, সাধারণ মানুষের কাছেও যদি তাদের যাওয়ার সুযোগ না হয় বা যেতে না পারেন, বা কেবলমাত্র তারা সেই দায়িত্বটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর বা সমন্বয়কদের উপর ন্যস্ত করে, আমার মনে হয় এর দ্বারা খুব বড় ইতিবাচক ফল আসবে না। আমি মনে করি আলোচনা, সমঝোতার কোনো বিকল্প নেই, এবং এর জন্য রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনা থাকবে, এবং একই সাথে জনগণ কি চায় সেটা বোঝার জন্য হলেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন দায়িত্বশীল, তারাও এই সচিবালয়ে ঢাকার বাইরেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদেরকেও মানুষের কাছে যেতে হবে। তাহলে আমরা অনেক সংকট কিন্তু সমাধান করতে পারবো বলে আমি বিশ্বাস করি। মাহবুব মোর্শেদ এবং প্রফেসর সিদ্দিকুর রহমান খান, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।